এতদিন পর্যন্ত তোমাদের এই যে ধাতব ধর্ম আর অধাতব ধর্ম পড়াইছি না? আচ্ছা, ঐশী বলো ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম বিষয়টা কি? স্যার, ধাতু সমূহের ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম। ইলেকট্রন ত্যাগের ধর্মটাই হচ্ছে ধাতব ধর্ম। ওকে, পর্যায়সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম বাড়ে না কমে? বাম থেকে ডানে গেলে স্যার কমে। ধাতব ধর্ম কমে। ওকে, আর পর্যায়সারণীর উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বাড়ে না কমে? বাড়ে। স্যার বাড়ে। তাহলে উপর থেকে নিচে বাড়ে আর বাম থেকে ডানে কমে। তাহলে এই দিক দিয়ে ধাতব ধর্ম কমে, তার মানে অধাতব ধর্ম কি? অধাতব ধর্ম কি বলতে কি বোঝাচ্ছে অনু বলো? স্যার ধাতু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, মৌলের ধর্ম। ইলেকট্রন গ্রহণ করার ধর্মটাই হচ্ছে কি অধাতব ধর্ম। তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব স্যার ধর্ম। অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্ম অধাতব ধর্ম না? হ্যাঁ হ্যাঁ, অধাতু। অধাতু, হ্যাঁ। তাহলে মৌলের যে যে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণের ধর্মটাই হচ্ছে কি অধাতব ধর্ম। তাহলে যারা ধাতু তাদের ইলেকট্রন গ্রহণের ধর্ম প্রায় কি জিরো, তারা ইলেকট্রন গ্রহণ করে না, তাদের ওদের অধাতব ধর্ম কি নাই বললেই চলে। আর অধাতুর মৌলগুলো যেগুলা ইলেকট্রন গ্রহণ করে তাদের অধাতব ধর্ম কি বেশি। তাহলে যে মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি তার অধাতব ধর্মও বেশি, তাই তো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে কেন? নতুন কক্ষপথ যুক্ত হয়, ফলে আকারটাও বৃদ্ধি হয়। আর আকারটা বৃদ্ধি হওয়ার কারণে হচ্ছে নিউক্লিয়াসের মানে আকর্ষণটা মানে ইলেকট্রনের প্রতি কমে যায়। এর ফলে ওই মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতাও কি বাড়ে, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে বলে ধাতব ধর্ম বেশি হয়। আচ্ছা, ধাতব ধর্ম আর ধাতব বন্ধন এই দুটার সম্পর্ক কি জানো? ধাতব ধর্ম আর ধাতব বন্ধনের মধ্যে সম্পর্ক কি? সিমি বলো। জানি না স্যার। জিম, ধাতব বন্ধন কি? সিমি বলো ধাতব বন্ধনটা কি? স্যার ধাতুতে ধাতুতে বন্ধন। হ্যাঁ, ধাতুর পরমাণুগুলো যে আকর্ষণ, বন্ধন মানে কি আকর্ষণ বল এক প্রকার। বন্ধন মানে কি আকর্ষণ বল। তাহলে স্যার দুইটা ধাতব পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে যে বন্ধন গঠন করে সেটা হলো ধাতব বন্ধন। হ্যাঁ, অর্থাৎ ধাতুর পরমাণুগুলো যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে কি যুক্ত থাকে, ধাতব ক্লাসের মধ্যে ধাতুর পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তাকে কি বলা হচ্ছে ধাতব বন্ধন। একটা ধাতব ক্লাস এর মধ্যে ধাতুর পরমাণুগুলো পরস্পরের সাথে কি থাকে যুক্ত থাকে না? তাহলে এদের মধ্যে এক প্রকার বন্ধন আছে, এই বন্ধনটা এক প্রকার আসলে কি বন্ধন এক প্রকার আকর্ষণ বল। তাহলে যে আকর্ষণ বলের মাধ্যমে ধাতব খণ্ডে বা ধাতব ক্লাসে ধাতুর পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে ধাতব বন্ধন। আচ্ছা, ধাতব বন্ধন ধাতুর পরমাণুর আকার বাড়ার সাথে সাথে কি বাড়ে না কমে? বাম থেকে ডানে গেলে ধাতব বন্ধন বাড়ে না কমে? স্যার মনে হয় বাড়ে। ধাতব বন্ধন বাড়ে। ধাতব বন্ধন দৃঢ় হয় আর কি, বাড়ে মানে কি শক্তিশালী হয়। তাহলে বৃদ্ধি পায়, ধাতব বন্ধন দৃঢ় হয় বা শক্তিশালী হয় বা বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচের দিকে কি হয় আকার বাড়ে, পরমাণুর আকার বাড়ার সাথে সাথে ধাতব বন্ধন কি দুর্বল হয় বা হ্রাস পায়।
আচ্ছা, এখন ধাতব বন্ধন আর ধাতব ধর্মের মধ্যে এখন সম্পর্কটা কি হতে পারে বলো দেখি। জিম কি চুপ কেন? আচ্ছা সিমি বলো বা অনু বলো। অনু বলো। এদিক থেকে এদিকে গেলে ধাতব বন্ধন বৃদ্ধি পাচ্ছে, আর ধাতব ধর্ম কি হয়? কমে। ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। তাহলে সম্পর্ক কি? বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক। তাহলে বিপরীত সম্পর্ক কেন? বিপরীত সম্পর্ক কেন? পরমাণুর আকার দেখো, বাম থেকে ডানে যতই যাচ্ছে পরমাণুর আকার কি ছোট হতে থাকবে। পরমাণুর আকার যত ছোট হবে পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বল তো বাড়ে। নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়তেছে পানির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, আর প্রোটন সংখ্যা বাড়লে ওই পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বলও কি বাড়তেছে। আর আকর্ষণ বল বাড়লে কি হয়? এক পরমাণু অপর পরমাণুর সাথে কি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তাহলে এই পরমাণু নিউক্লিয়াস নিজস্ব ইলেকট্রনকে আকর্ষণ করার পাশাপাশি অপর পরমাণুর ইলেকট্রনকেও কি করে? আকর্ষণ করে। তাহলে এই পরমাণুর নিউক্লিয়াস নিজস্ব ইলেকট্রনকে আকর্ষণ করার পাশাপাশি অপর পরমাণুর ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে। তাহলে এইভাবে দুটো পরমাণু পরস্পরের সাথে কি যুক্ত থাকে। এখন আকার যত বড় হবে তাহলে এই আকর্ষণ বলটা কম হবে। আকর্ষণ বল কম হলে ধাতব বন্ধন কি হয়? দুর্বল হয়। তাহলে এই কারণে পরমাণুর উপর থেকে গ্রুপের উপর থেকে নিচের দিকে আকার যতই বাড়ে ধাতব বন্ধন তত হ্রাস পায়। ধাতব বন্ধন হ্রাস পায়। এটা জানা আছে তোমাদের? ধাতব বন্ধন তো কি চতুর্থ অধ্যায়ে পড়ছো না? তো পঞ্চম অধ্যায়ের পড়া। পঞ্চম অধ্যায়ে পড়ছো? আচ্ছা, পরের অধ্যায়ে আছে। ওকে, তো যাই হোক এখানেই আমরা মোটামুটি একটু শেষ করে ফেলবো এটা, যেহেতু ধাতব ধর্মের সাথে ওটার একটা সম্পর্ক আছে। এখন বলো যে ধাতব ধর্ম পরমাণুর ইলেকট্রন ত্যাগের উপর নির্ভর করে, ধনাত্মক আয়নে পরিণত হয়, ইলেকট্রন ত্যাগ করে, এই ধর্মটাই হচ্ছে কি ধাতব ধর্ম। তাহলে এর সাথে আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক আছে। ধাতব ধর্মের সাথে আয়নীকরণ শক্তির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি হতে পারে? কে বলবা? সিমি চুপচাপ বলো, আয়নীকরণ শক্তিটা কি মনে আছে? আয়নীকরণ শক্তি তো মনে আছে, কিন্তু সম্পর্ক আয়নীকরণ শক্তি কি ওটা তো জানি। আয়নীকরণ শক্তি কি সেটা বলো। ওটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মোল আয়নীকরণ শক্তি বলা হয়। তাহলে এক মোল গ্যাসীয় পরমাণু, পরমাণু না অণু বলো তো? পরমাণু। পরমাণু। এখানে কিন্তু তার মানে পরমাণুগুলো পরস্পর থেকে কি থাকবে? আলাদা আলাদা থাকবে। তার মানে যখন পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তারা একটার সাথে আরেকটা যুক্ত থাকে না, মুক্ত অবস্থায় থাকে। তারা ইলেকট্রন মানে কি অণু গঠন অবস্থায়, মানে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত অবস্থায় থাকাকালীন সময়ে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এরা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, তারপর ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে। ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রেও তাই। গ্যাসীয় পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কি হয়? ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। তাহলে আয়নীকরণ শক্তির সাথে কি ধাতব ধর্মের সম্পর্ক আছে। যাদের আয়নীকরণ শক্তি কি কম, আয়নীকরণ শক্তি কম মানে কি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাদের ধাতব ধর্ম বেশি। ধাতব ধর্ম
বেশি না? কি হাবিবা বুঝছো এটা? সঞ্চিতা, ঐশিত বুঝছো তোমরা কি? আয়নীকরণ শক্তি যত কম হবে মৌলের ধাতব ধর্ম তত বাড়বে। তার মানে আয়নীকরণ শক্তি কম হলে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। স্যার আয়নীকরণ শক্তি যার বেশি যার কম সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে ধাতব ধর্ম বেশি হবে। পর্দা শনির বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে না কমে? স্যার পারবে। তাহলে যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি বাড়তেছে। আয়নীকরণ শক্তি বাড়লে কি তার ধাতব মানে ধর্ম কি হয়? হচ্ছে যার আয়নীকরণ শক্তিটা বেশি সে তত মানে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারবে, যার ফলে তার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। উল্টা বলছো, ভুল বলছো। আয়নীকরণ শক্তি যত বেশি হয় তাহলে তা শক্তি বেশি হওয়া মানে কি সেটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। মনে করো লিথিয়ামের আয়নীকরণ শক্তি কি? আচ্ছা ধরো 520 কিলোজুল পার মোল। তার মানে এর 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে 520 কিলোজুল শক্তি কি হয়? শোষণ করবে। আর বেরিলিয়ামের ক্ষেত্রে সেটা মনে করো 800 সামথিং, ধরো 880 কিলোজুল পার মোল। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে এটা বেশি না? জি স্যার। তাহলে যত লিথিয়ামের থেকে বেরিলিয়ামের কি আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি বাড়লে কি হয়? ইলেকট্রন ত্যাগের প্রবণতা কি হ্রাস পাবে না? তাহলে এ সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, লিথিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে ধাতব ধর্ম কার বেশি হবে? বেরিলিয়ামের। আবার তো উল্টা বললে। ও না না, লিথিয়ামের হবে। লিথিয়ামের বেশি। এই যে বেরিলিয়ামের কম। এই অ্যানালাইসিস গুলোই হচ্ছে তোমাদের কাজে লাগবে। লিথিয়ামের বেশি, বেরিলিয়ামের কি কম। কম কেন? এটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না। তাহলে ইলেকট্রন যত সহজে ত্যাগ করবে তার তো কি ধাতব ধর্ম বেশি, আর সহজে ত্যাগ করতে না পারলে ধাতব ধর্ম কম। ধাতব ধর্ম কি? তার মানে আয়নীকরণ শক্তির সাথে রিলেটেড হচ্ছে। এটা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, কারণ হচ্ছে এর আয়নীকরণ শক্তির মান বেশি। পরিবেশ থেকে 880 কিলোজুল শক্তি শোষণ করতে হবে, আর লিথিয়ামের করতে হবে কত? 520। কোনটা শোষণ করা বেশি সহজ? লিথিয়াম। তাহলে 520 কিলোজুল শক্তি শোষণ করা সহজ বলে লিথিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর 880 কিলোজুল শক্তি শোষণ করা কি একটু টাফ বলে বেরিলিয়াম সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে বেরিলিয়ামের ধাতব ধর্ম হ্রাস পাবে। ওকে, আমার মনে হয় বুঝছো। এখন আসো এই পর্যন্ত কতদিন আলোচনা হয়েছিল? পরমাণুর আকার পর্যন্ত না? আজকে আয়নীকরণ শক্তি আরেকটু বুঝি। একটু আগেই সিমি বলছে আয়নীকরণ শক্তি কি। জিম কি অবস্থা? মানে স্যার ওই যে আচ্ছাদন প্রভাবটা। ওটাতে আসতেছি। জিম কোথায়? জিম কথা বলে না কেন? আচ্ছাদন প্রভাবটা কোথায় আছে? আচ্ছা তোমাদের নাই আচ্ছাদন প্রভাব, তোমাদের বইয়ে আলোচনা নাই। আর আমি খুঁজতে খুঁজতে শেষ। আচ্ছা বইয়ে নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা আয়নীকরণ শক্তি বুঝি, তারপর আচ্ছাদন প্রভাবটা বুঝাই দিচ্ছি। তাহলে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক, এখানে একক চার্জ যুক্ত ধনাত্মক, একক ধনাত্মক আয়নে। তাহলে একক চার্জ যুক্ত দাও, একক চার্জ যুক্ত
ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো খেয়াল করো সবাই যে 1 মোল পরমাণু, 1 মোল গ্যাসীয় পরমাণু গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বলা হয়, যে পরস্পর থেকে এরা কি আছে, বিচ্ছিন্ন আছে। তাহলে বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে তার যোজনী স্তরের একটা করে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে 1 মোল পরমাণু একটা করে ইলেকট্রন ত্যাগ করলে 1 মোল ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? 1 মোল একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে। তাহলে গ্যাসীয় আয়ন, তাহলে সবগুলো গ্যাসীয় অবস্থার জন্য, তাহলে গ্যাসীয় আয়নে পরিণত হবে। তাহলে এর সময় তারা কি করে? শক্তি ত্যাগ করে, শক্তি শোষণ করে। কেন শোষণ করে? মনে করো একটা সোডিয়াম পরমাণু আছে, তাহলে এর প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তারপর দুইটা। শক্তি স্তরে কয়টা? 8টা না? তারপরে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটা। একটা। এরপরে শক্তি স্তর কি ফাঁকা না? তারপরে তো আরো শক্তি স্তর আছে, ওটাও ফাঁকা। তাহলে এরকম অনেকগুলো শক্তি স্তর আছে যেগুলো ফাঁকা। এখন এই ইলেকট্রনটা পরমাণু থেকে বের হয়ে কখন যাবে? নিউক্লিয়াসের চারপাশে একটা নির্দিষ্ট কি আছে? তড়িৎ ক্ষেত্র আছে না? নির্দিষ্ট অবস্থা পর্যন্ত নিউক্লিয়াসের আকর্ষণ আছে। তাহলে একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তুর চারপাশে যে এলাকা জুড়ে সে কোনো ধনাত্মক চার্জযুক্তকে বিকর্ষণ করে অথবা ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি করে? আকর্ষণ করে, সেই এলাকাটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র তো পড়ছো ফিজিক্সে। তো এখন এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে কি উপরের শক্তি স্তরে যাবে, আরো শক্তি শোষণ করলে কি তারপরে শক্তি স্তরে যাবে, আরো শক্তি শোষণ করে তারপরে শক্তি স্তরে যাবে। এভাবে একবারে সর্বশেষ শক্তি স্তর থেকে, এটা যোজনী স্তর বলা হয়। পরমাণুর কি যোজনী স্তর। যোজনী স্তর মানে কিন্তু আমরা সাধারণভাবে অনেক সময় শেষ শক্তি স্তর বললেও এটা মৌলের কিন্তু শেষ শক্তি স্তর নয়, আরো পরেও শক্তি স্তর আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? যোজনী স্তর। তাহলে যোজনী স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে পরের শক্তি স্তরে যাবে, তারপরে শক্তি স্তর থেকে তারপরে শক্তি স্তরে যাবে। এভাবে উপরে শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি কি করে? শোষণ করে না? স্যার যোজনী স্তরটা বুঝলাম না। যোজনী স্তর বুঝো নাই? পরমাণুর যে স্তরের ইলেকট্রন গুলো কি তার যোজনী নির্দেশ করে, সেটাই হচ্ছে যোজনী স্তর। যোজ্যতা স্তর বা যোজনী ইলেকট্রন, এগুলো পড়ছো না? ওটার 5 অধ্যায় আছে, 5 অধ্যায়ের প্রথমে। হ্যাঁ, এগুলো তো পড়ার কথা তোমাদের। স্যার ভুলে গেছি তো। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে সোডিয়ামের কি আমরা সাধারণভাবে বলি শেষ শক্তি স্তর। আসলে এরপর কি আর শক্তি স্তর নাই? তোমাদেরকে যদি বলা হয় হাইড্রোজেনে কয়টা শক্তি স্তর আছে বলো? একটা। অন্য কেউ? এই তো স্যার। হাইড্রোজেনে অসংখ্য শক্তি স্তর আছে। হাইড্রোজেন পরমাণুতে অসংখ্য শক্তি স্তর আছে। তো স্যার এগুলো দেখানো হয় না কেন? হ্যাঁ, অন্য তো শক্তি এই স্তরগুলোতে ইলেকট্রন নাই। দেখানো হয় না কেন? অন্য শক্তি স্তরগুলোতে ইলেকট্রন নাই, একটা শক্তি স্তর আছে। তোমরা বোর পরমাণু মডেল পড়ছো? জি স্যার। বোর পরমাণু মডেলে শক্তি স্তরের ধারণা দেয়া আছে না? আর কার ধারণা দেয়া আছে? বর্ণালীর ধারণা দেয়া আছে।
আচ্ছা, বর্ণালীর ধারণায় কি বলা আছে বলো, অনু ওটা বলো। তো শুধুমাত্র আহ, যে কোনো একজন বলো, বলো সিমি বলো। ওখানে তো বর্ণালী ধারণাতে শুধু হাইড্রোজেনের বর্ণালী কেমন হবে শুধু ওটা দেওয়া আছে, কিন্তু অনেকগুলো সাধারণত অনেকগুলো পরমাণু মানে অনেক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কেমন হবে ওটা দেওয়া নেই, শুধু এতটুকু লেখা আছে ওখানে। মানে বর্ণালী সৃষ্টির যে ধারণা দেওয়া আছে, কিভাবে বর্ণালী সৃষ্টি হয় সেটা কি বলা আছে? সঞ্চিতা বলো, চুপচাপ আছো কেন জানি, কথা বলতেছো না। বর্ণালীর ধারণায় বলা আছে পরমাণুর নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যায়, আর উপরের শক্তি স্তরের ইলেকট্রন শক্তি বিকিরণ করে কি হয়, নিচের শক্তি স্তরে আসে। তাহলে এই শক্তি শোষণ বিকিরণের ফলেই কি বর্ণালী সৃষ্টি হয় না? এটা বলা আছে কি? জি স্যার। এখন শক্তি শোষণ বিকিরণ করে কোন শক্তি স্তরের ইলেকট্রন? সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন কি শক্তি শোষণ বিকিরণ করতে পারবে? না। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এরা কি শক্তি শোষণ বিকিরণ করতে পারবে? শেষ কক্ষ করতে পারবে না। হ্যাঁ, তার তৃতীয় শক্তি স্তরে যদি এটা যদি তার শেষ শক্তি স্তর হয়, তাহলে এটা শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে কোথায় যাবে? পরের শক্তি স্তরে। তাহলে এটাকে যদি তুমি শেষ শক্তি স্তর বলো, তাহলে শেষ শক্তি স্তর মানে তো এখান থেকে শক্তি স্তর শেষ, তারপর শক্তি স্তর কোথায়? তাও ঠিক, আসলে আসলে এটা শেষ শক্তি স্তর না, এটা হচ্ছে যোজনী স্তর। এই পরমাণুর যোজনী স্তরের ইলেকট্রন শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যায়, আবার উপরের শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে এই যোজনী স্তর পর্যন্ত আসতে পারে, তার নিচে কিন্তু যেতে পারে না। তার মানে যোজনী স্তরের এই ইলেকট্রন শক্তি বিকিরণ করে এই তারপরে দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে না, কারণ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা কি আছে, পূর্ণ আছে। তাহলে যোজনী স্তরের ইলেকট্রন শক্তি শোষণ করে উপরে যেতে পারবে, আবার উপর থেকে শক্তি বিকিরণ করে তার নিচের শক্তি স্তরে আসবে, এই পর্যন্ত এইভাবে কি যোজনী স্তর পর্যন্ত আসতে পারবে, তারপরে আর কিন্তু নিচে যেতে পারবে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে 2 নাম্বার শক্তি স্তরে, স্যার 2 নাম্বার শক্তি স্তরে যখন 8টা ইলেকট্রন থাকবে তখন সেখান থেকেও কি একটা ইলেকট্রন পরের শক্তি স্তরে যাবে? যেতে পারবে যদি এরকম হয়। মনে করো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে 8টা ইলেকট্রন, সোডিয়াম আয়ন হয়ে গেছে মনে করো। এখন এরপর তৃতীয় শক্তি স্তর আছে, তারপর চতুর্থ শক্তি স্তর আছে। মনে করো এটা ওই যোজনী স্তরের ইলেকট্রনটা একবারে কি পরমাণু থেকে বের হয়ে গেছে, তাহলে ওই ইলেকট্রন চলে গেছে, তাহলে এটা সোডিয়াম আয়ন হয়ে গেছে। এখন সোডিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টি। স্যার 8টা। তাহলে এটা কি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস না? স্থিতিশীল স্যার হওয়ার কারণে, স্থিতিশীল হওয়ার কারণে, হ্যাঁ নিয়নের মতো, বরঞ্চ নিয়নের থেকেও এখান থেকে ইলেকট্রন অপসারণ করা কঠিন। এখান থেকে নিয়নের ইলেকট্রন শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যেতে যে শক্তি লাগবে তার থেকে সোডিয়ামের এখানে দ্বিগুণের থেকে বেশি শক্তি লাগবে, কারণ নিয়নের নিউক্লিয়াসে কয়টা থাকে? 10টা প্রোটন, আর সোডিয়ামের নিউক্লিয়াসে কয়টা প্রোটন? 11টা প্রোটন। 11টা। তাহলে এখানে একটা প্রোটন বেশি থাকার কারণে এর নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু বেশি হবে। স্যার বলো। ও না কিছু না কিছু না। আচ্ছা, কি বলতে চাচ্ছ বলো। আমি আপনি বললাম আপনি কি প্রোটনের কথা বললেন স্যার? মানে নিউনের 10টা প্রোটন আর সোডিয়ামের 11টি প্রোটন বলে হচ্ছে একটা প্রোটন বেশি থাকার কারণে এটার আকর্ষণটা বেশি, এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নিয়নেরও তাহলে ঠিক যোজনী আছে। স্তরে কি আছে? 8টা ইলেকট্রন আছে। সোডিয়ামেরও দ্বিতীয় শক্তি স্তরে সোডিয়াম আয়নের, এটা সোডিয়াম আয়ন, মনে করো এর
দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তাহলে নিয়নের আকারটা কিন্তু বড় হবে। কেন? কারণ নিয়নের নিউক্লিয়াসে আছে 10টা প্রোটন, তাহলে 10টা প্রোটন এই যে বাইরের মনে করো কি আছে 8টা ইলেকট্রন, তাহলে এখানে নিয়নের নিউক্লিয়াসের আকর্ষণটা কম না? এখানে নিয়নের নিউক্লিয়াসের আকর্ষণ কম, কিন্তু এই সোডিয়াম আয়নের নিউক্লিয়াসে আছে 11টা প্রোটন, তাহলে সোডিয়াম আয়নের নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হওয়ার কারণে এর যে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন গুলো সহজে উপরে যেতে পারবে না। এখানে 4596 কিলোজুল শক্তি লাগে এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে, আর নিয়নের ক্ষেত্রে এই যে দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি লাগবে 2200 কিলোজুলের মতো। তার মানে কি নিয়নের ইলেকট্রন অপসারণ করা সোডিয়ামের থেকে অনেক সহজ, তাই না? সোডিয়াম 1+ থেকে, সোডিয়াম আয়ন থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ। ওকে, এইগুলা হচ্ছে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস গুলোর দরকার আছে। আমি যে বিষয়টাতে ছিলাম যে কোন পরমাণুর আসলে শেষ শক্তি স্তর যোজনী স্তর না, যোজনী স্তরের বাইরেও কি আছে, আরো শক্তি স্তর আছে। বোঝা গেছে? তাহলে হাইড্রোজেনের একটা শক্তি স্তর না, হাইড্রোজেনের অসংখ্য শক্তি স্তর, মাথায় রাখবে। যে কোনো পরমাণুতে অসংখ্য শক্তি স্তর আছে। কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা। তাহলে হাইড্রোজেনের এই যে একটা ইলেকট্রন এভাবে 1s এ থাকে, এটা সাধারণ ভিত্তি অবস্থার ইলেকট্রন বিন্যাস। ওই যে সাধারণ অবস্থার ইলেকট্রন বিন্যাস না, কিন্তু হাইড্রোজেন যদি শক্তি শোষণ করে, বোরের পরমাণু মডেল অনুসারে এটা শক্তি শোষণ করে কি 1s থেকে কি 2s এ যেতে পারবে না? 1s খালি হয়ে গেছে, এটাকে কি বলে জানো? উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস বলে না? এইভাবে যোজনী যখন পড়ছো, তখন বুঝি নাই, কিন্তু পড়ছিলাম। এখন কি বুঝছো? তার মানে এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে যখন দ্বিতীয় শক্তি স্তরে যাবে, তাহলে ওটার সাধারণ অবস্থায় নাই, তাহলে এটাকে বলা হয় উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। এখন এমন যদি হয় এই ইলেকট্রন প্রথম শক্তি স্তরে কোনো ইলেকট্রন থাকবে না, তখন তো ফাঁকা হয়ে গেছে। এখন এখান থেকে আবার কি তৃতীয় শক্তি স্তরে যেতে পারে, মনে করো 2sp ফাঁকা, তাহলে 3s এ এটা যেতে পারে, বা 2sp তে যেতে পারে, 3s এ যেতে পারে। তাহলে এই অবস্থায় যতক্ষণ থাকবে, পরমাণুর অভ্যন্তরে যতক্ষণ থাকবে, সেটা হচ্ছে উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। আর যদি পরমাণু থেকে একবারে পরমাণু বলো স্যার, যে সকল পরমাণুর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের প্রথম স্তরটা যদি ফাঁকা থাকে, তাহলে ওই সকল মৌলকে আসলে উত্তেজিত বলে? না না, হয় নাই। শুধু যোজনী স্তরের কোন ইলেকট্রন যদি তার পরবর্তী শক্তি স্তরে যায়, বা ওই শক্তি স্তরের উচ্চতর উপশক্তি স্তরে যায়। যেমন দেখো, এটা পড়ছো তোমরা, কার্বনের ইলেকট্রন বিন্যাস পড়ছো না? কার্বন 6 1s2 2s2 2px, আচ্ছা 2p2 পড়ছো না? 6টা। জি স্যার। এটা সাধারণ অবস্থা। তাহলে 1s2 2s2 এটাকে কি এভাবে ভেঙে পড়ছো? 2px1 2py1 এভাবে পড়ছো কখনো? জি স্যার, পড়ছি। জি স্যার, পড়ছি তো। আর 2pz টা কি আছে? ফাঁকা আছে না? 0। কিন্তু কি হতে পারে, কার্বনের যোজনী 4 হয় না? জি স্যার। কার্বনের যোজনী কখন 4 হবে? উত্তেজিত অবস্থায়। উত্তেজিত অবস্থায় কি হয়? এই 2s এর একটা ইলেকট্রন 2pz এ যায়। 2pz এ যাচ্ছে, শক্তি শোষণ করে। তাহলে এই যে সাধারণ অবস্থা থেকে কোন ইলেকট্রন শক্তি শোষণ করে, যদি উপরের দিকের কোনো উপশক্তি স্তরে বা শক্তি স্তরে যায়, তখন সেটাকে আমরা বলবো উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। বোঝা গেছে কি এখন? তাহলে এই তোমার এখানে কোন ইলেকট্রনটা যাবে আমরা সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, কোন ইলেকট্রন যেতে পারে? যে কোনো ইলেকট্রন তো যেতে পারে না, এটা শুধুমাত্র যোজনী স্তরের ইলেকট্রন যেতে পারবে। এই যোজনী স্তর কোনটা?
1s এই প্রথম শক্তি স্তর না দ্বিতীয় শক্তি স্তর? তিন শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন যেতে পারবে। যোজনী স্তর ছাড়া অন্য শক্তি স্তরের ইলেকট্রন শক্তি শোষণ বিকিরণ স্বাভাবিক অবস্থায় হয় না, এটা মাথায় রাখবে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে 1s থেকে কখনোই ইলেকট্রন উপরে শক্তি স্তরে যাবে না, মাথায় রাখবে। হয় 2p(s) অথবা 2p y এগুলোর থেকে যেতে পারে। তাহলে এখানে 2px থেকে 2py থেকে না গিয়ে 2s থেকে যাচ্ছে কেন? এটাই তো বলতেছি। কারণ হচ্ছে 2s টা জোর আছে না, 2s এর মধ্যে ইলেকট্রন বিজোড় কি আছে? সংখ্যা যদি বিকর্ষণ দুজনের আছে। সংখ্যা হয় 4 মিলে যাবে পরে। হ্যাঁ রাইট। তাহলে যত বিজোড় ইলেকট্রন পরমাণু যোজনী স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাই তার যোজী না অধাতুর পরমাণুর ক্ষেত্রে? জি স্যার, ওই যে 2 থেকে একটা 2pz এ গেলে 1 1 1 চারটা হবে। হ্যাঁ, তাহলে 1s2 2s1 2px1 2py1 2pz1 বিজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে? চারটা। চারটাই যোজনী। এটা কি কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস না শক্তি শোষণের পরে উত্তেজিত এটা হচ্ছে? অবস্থায়। শক্তি শোষণের পরে এই যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটাকে বলা হচ্ছে উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। বুঝা গেছে? জি স্যার। জি এখন স্যার। কি হতে পারে? এখন কার্বনের মনে করো এরপর কি তৃতীয় শক্তি স্তর নাই, 3s 3p নাই? হিসাব অনুযায়ী তো আছে। কার্বনের এগুলাও আছে, কিন্তু এগুলা কি আছে? ফাঁকা আছে এখনো। এগুলাতে কোনো ইলেকট্রন নাই, এগুলো ফাঁকা অরবিটাল। আচ্ছা, তাহলে ওই যে কোনো একটা ইলেকট্রন মনে করো পিজেটে না গিয়ে যদি 3s এও যায়, তাহলে এখনো কি কার্বন কি ইলেকট্রনটা ত্যাগ করছে না ওর পরমাণুর অভ্যন্তরেই আছে? ওর পরমাণুর অভ্যন্তরেই আছে। তাহলে এই যতক্ষণ পরমাণুর অভ্যন্তরে থাকবে ততক্ষণ সেটা উত্তেজিত অবস্থার ইলেকট্রন। আর যদি ওই ইলেকট্রনটা একবারে বের হয়ে যায় তাহলে স্যার আয়ন হবে। তাহলে 1s2 2s2 মনে কর 2p থেকে একটা ইলেকট্রন চলে গেছে, চলে যাওয়ার সময় কিন্তু সব সময় p থেকে যাবে, সর্বশেষ উপশক্তি স্তর থেকে যাবে। p থেকে মনে করে একটা চলে গেছে, তাহলে এটা কি হয়েছে? কার্বন 1+ না? এটাকে কি বলবো? কার্বন 1+ না? জি স্যার। এটাকে কি বলবো? কার্বন 1+। তার মানে এটা আয়নে পরিণত হয়েছে। আয়নে পরিণত হওয়া মানে ইলেকট্রনটা আর পরমাণুর অভ্যন্তরে নাই, পরমাণু থেকে একবারে বের হয়ে বাইরে গেছে। চলে গেছে। ক্লিয়ার এখন? তাহলে পরমাণুর তিনটে অবস্থা দেখো। মনে করো কার্বন শক্তি শোষণ করে কি কার্বন স্টার, আরো শক্তি শোষণের পর ইলেকট্রনটা একবারে বের হয়ে গেলে কি কার্বন প্লাস। এই তিনটা বিষয় এখন বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা সাধারণ অবস্থায়, এটা উত্তেজিত অবস্থা, আর এটা আয়নিত অবস্থায়। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি কোন পরমাণুর মনে করো হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম আছে। মনে করো লিথিয়াম আছে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 1টা। এই ইলেকট্রনটা পরমাণু থেকে বের হয়ে যাওয়ার সময় কি করবে? পরিবেশ থেকে শক্তি শোষণ করে যোজনী স্তর থেকে তারপরে শক্তি স্তরে যাবে, তারপর আরো শক্তি শোষণ করে তারপরে শক্তি স্তরে যাবে, আরো শক্তি শোষণ করে তারপর শক্তি স্তরে যাবে। এভাবে যদি নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে চলে যায়, উপশক্তি স্তরে যাবে। হ্যাঁ মানে স্যার শক্তি শোষণ করে উপশক্তি স্তরে উঠবে। উপরের শক্তি স্তরে যাবে। হ্যাঁ, আর বিকিরণ বলতে হচ্ছে সেটা হচ্ছে নিচের স্তরে করবে। নেমে আসবে। হ্যাঁ, উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি ত্যাগ করে নিচের শক্তি স্তরে আসে। তাহলে এভাবে যোজনী স্তরে যদি আসে তখন সেটা কি ইলেকট্রন গ্রহণ করে, আরে শক্তি বিকিরণ করে, ইলেকট্রন গ্রহণ করে পরমাণু। আর শক্তি ত্যাগ, শক্তি কি শোষণ করে, শক্তি বিকিরণ করে ইলেকট্রন গ্রহণ করে, আর শক্তি ইলেকট্রন ত্যাগের সময় কি শক্তি শোষণ করে। তাহলে মনে করো সোডিয়াম গ্যাসীয় পরমাণু,
ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম 1 মোল গ্যাসীয় আয়নে পরিণত হলো। এই যে এই সময় কি এমনিতে কি সে ইলেকট্রনটা ত্যাগ করবে? ওর নিউক্লিয়াসের আকর্ষণ বল ছিল না? তাহলে নিউক্লিয়াসের আকর্ষণের প্রভাবে ইলেকট্রনটা পরমাণুর অভ্যন্তরে ছিল। ওই নিউক্লিয়াসের আকর্ষণটা বিচ্ছিন্ন করে ইলেকট্রনটাকে পরমাণু থেকে বের করার সময় কি হবে? শক্তি শোষণ হবে। তাহলে ডেল এইচ সমান সমান হয় সোডিয়ামের ক্ষেত্রে 496 কিলোজুল পার মোল। 496 কিলোজুল পার মোল। তার মানে এরকম 1 মোল পরমাণু প্রত্যেকটা যোজনী স্তর থেকে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল একক ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত করতে 496 কিলোজুল শক্তি শোষিত হয়। এটা হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। কেন? কারণ পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে আয়নীকরণ শক্তি হ্রাস পাচ্ছে, এটাকে আয়োনাইজেশন পটেনশিয়াল বলে, আইপি দিচ্ছি সংক্ষেপে, আইপি। তাহলে এই দিক দিয়ে কি হচ্ছে? বৃদ্ধি পায়। তার কেন বৃদ্ধি পাচ্ছে? মনে করো পরমাণুর আকার বাড়তে হ্রাস পাচ্ছে। তাহলে আকার যত হ্রাস পাবে, আকার মনে করো হ্রাস পাচ্ছে, তাহলে এর সাথে ইলেকট্রন, যোজনী স্তরের ইলেকট্রনের যে আকর্ষণ হবে, তাহলে এখানে আকার হ্রাস পাওয়ার কারণে আকর্ষণটা কি বাড়বে। তাহলে আকর্ষণ বাড়ে বলে ওই ইলেকট্রনকে অপসারণ করতে প্রয়োজনীয় বা শোষিত শক্তির মানও বাড়ে। এটা কি বুঝছো? একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ যত কমে মানে কি? নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। ওকে, এখন আসো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম এর মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি। কেন? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর কি সিলিকন। তাহলে এই দিক থেকে এদিকে যতই যাওয়া হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, আর পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়তেছে। তাহলে এই প্রোটন সংখ্যা যত বাড়ে, আচ্ছা সবাই দেখো, তাহলে এখানে গ্রুপের ক্ষেত্রে বলা হচ্ছে আর কি পর্যায়ের ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে এটা কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসে যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে কেন, আর উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় কেন? অথবা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে এর আকারটা কমে যায়, আর আকার কমে গেলে স্যার নিউক্লিয়াসের সাথে আকর্ষণটাও বৃদ্ধি পায়, ফলে আয়নীকরণ শক্তিও বেশি। নিউক্লিয়াসের বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে, ফলে ইলেকট্রন অপসারণ করা কঠিন হয় বলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আর উপর থেকে নিচের দিকে কি হয়? স্যার এতে হচ্ছে আকারটা বৃদ্ধি পায়। উপর থেকে যদি আমরা নিচে যাই তাহলে হচ্ছে শেষ শক্তি স্তর মানে যোজনী শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের হচ্ছে আকর্ষণটা কমে যায়। তাহলে আকর্ষণ হ্রাস পাওয়ার কারণে ইলেকট্রন অপসারণ করা সহজ হয়, এই কারণে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। ওকে, তাহলে অন্য গ্রুপগুলোর ক্ষেত্রে কিন্তু একই, অন্য পর্যায়ের ক্ষেত্রে একই রকম। ওকে, তো এটা আলোচনাটা শিখবা। আর হচ্ছে এরপর আছে ইলেকট্রন আসক্তি। যে কোনো একজন বলো ইলেকট্রন আসক্তি কাকে বলে? আমি বলি স্যার। বলো। আমি বলি। আচ্ছা বলো, গ্যাসীয় অবস্থা। দুইজনে বলো। স্যার হ্যাঁ বলো। আমি শুরু করলাম।
বলো। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে হচ্ছে তাকে ওই মৌলে ইলেকট্রন আসক্তি বলে। ওকে, তাহলে ইলেকট্রন স্যার আমি একটু অ্যাড করব। বলো। স্যার হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মানে এক মোল পরমাণুতে হচ্ছে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়া করে হচ্ছে একক চার্জযুক্ত ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ওকে, রাইট। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, যেমন মনে করো ফ্লোরিন পরমাণু, ফ্লোরিন কিন্তু এমনিতে সাধারণ অবস্থায় পরমাণু হিসেবে থাকে না, থাকে অণু হিসেবে। তাহলে অণু হিসেবে সেটা তো ইলেকট্রন গ্রহণ করে না। তাহলে আগে অণু ভেঙে পরমাণু হওয়ার জন্য আলাদা একটা শক্তির প্রয়োজন হয়, ওই শক্তিটা ইলেকট্রন আসক্তির মধ্যে যোগ হবে না। শুধু এই পরমাণু ইলেকট্রন, গ্যাসীয় পরমাণু ইলেকট্রন গ্রহণ করে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত গ্যাসীয় আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাহলে ডেলএইচ এর মানটা হবে কি, এখানে তাপ ছেড়ে দিবে, তার মানে তাপ উৎপাদী প্রক্রিয়া, ডেলএইচ এর মানটা ঋণাত্মক 328 কিলোজুল পার মোল। 328 কিলোজুল পার মোল। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি 328 কিলোজুল পার মোল। তার মানে ফ্লোরিন গ্যাসীয় পরমাণু, এক মোল পরমাণু, এক মোল ইলেকট্রন, প্রত্যেকটাই একটা করে মোট এক মোল ইলেকট্রন গ্রহণ করবে, আর প্রত্যেকটা পরমাণুই একটা একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে। তাহলে এরকম এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হওয়ার সময় সবাই কি করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে খেয়াল করো, মনে করো পরমাণু আছে, এটা একটা পরমাণু, তাহলে এর তো প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে আছে 7টা ইলেকট্রন। তাহলে অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তো এর মনে করো বাইরের দিকে আরো অনেক শক্তি স্তর আছে। এখন ওই ধরো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করছে, ওই ত্যাগকৃত ইলেকট্রনটা এ গ্রহণ করতেছে। তাহলে এই যে মুক্ত একটা ইলেকট্রন এখান থেকে যখন ভিতরে শক্তি স্তরে আসবে, শক্তি কি করবে, ত্যাগ করবে, ছেড়ে দিবে। তাহলে এই নির্গত শক্তিটাই হচ্ছে এখানে কি, ইলেকট্রন আসক্তি বলা হচ্ছে। অর্থাৎ কোন মৌলের নির্গত শক্তিটা যত বেশি হবে, বোঝা যাবে ওই মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতাও কি তত বেশি। খেয়াল করো, পরমাণুর পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়, আর আকার ছোট হলে নিউক্লিয়াসে আকর্ষণ বল বাড়ে, আর আকর্ষণ বল বাড়লে বাইরের ইলেকট্রনকে প্রবলভাবে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করলে ইলেকট্রনটা কি পরমাণুর বেশি কাছাকাছি, নিউক্লিয়াসের বেশি কাছাকাছি যায়, ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বেশি কাছাকাছি চলে যায়, এজন্য নির্গত শক্তিটাও কি হয়, বেশি হয়। তাহলে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে, এজন্য নির্গত শক্তিও বৃদ্ধি পায়। একই বিষয়, একই রকম পারমাণবিক ব্যাসার্ধ, বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। একইভাবে বর্ণনা পারবা না এখন এগুলা? জি স্যার পারবো। এখানে সাধারণভাবে তোমাদের একটা পর্যায় সারণী, কোনো একটা পর্যায় সারণীর ক্ষুদ্র অংশ দিবে, আচ্ছা এখান থেকে বলো কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এ বি সি ডি। আচ্ছা একজনকে বলি, তোমরা একটু বলো। আজকে জিমকে একবারও কথা বলতে শুনলাম না, জিম চুপচাপ কেন, বলো। আচ্ছা স্যার এখানে এ কোনটা? এ বি সি ডি কোনো মৌলের নাম দেয়া নাই তোমাদের, তারপর এখান থেকে বলতে হবে কোন মৌলটার ইলেকট্রন
আসক্তি সবচেয়ে বেশি হবে? ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, বলো। স্যার ডি এর। অন্য কেউ? স্যার সি। অন্য কেউ? স্যার প্রথম থেকে একবার আরেকবার বলবেন, একদম প্রথম থেকে। আমি বললাম এখানে একটা পর্যায় সারণীর একটা ক্ষুদ্র অংশ দেয়া আছে, মনে করো পর্যায় সারণীর একটা ক্ষুদ্র অংশ, এরকম একটা ক্ষুদ্র অংশ দেয়া আছে। ক্ষুদ্র অংশের মধ্যে 4টা মৌল আছে, মৌলগুলোর নাম নাই। মনে করো মৌলগুলোর সাধারণ প্রতীক আমরা ধরলাম এ বি সি ডি। প্রশ্ন হচ্ছে এই 4টা মৌলের মধ্যে কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে, এ না বি না সি না ডি? স্যার সি এবং বি সি হবে, স্যার ডি নাম্বার, ডি সি হবে। হবে, সি আচ্ছা, হবে। ব্যাখ্যা করো কেন? সি হবে কারণ হচ্ছে এখানে সাধারণত মানে হচ্ছে পর্যায়ে যদি যাওয়া হয়, পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, সেক্ষেত্রে এখানে সি কে ধরা হচ্ছে। পরমাণুর আকার মানে পারমাণবিক ব্যাসার্ধ কমলে অবশ্যই ইলেকট্রন আসক্তির মান বেশি। এখন আবার যদি সি আর ডি এর মধ্যে ধরি, তাহলে গ্রুপে হচ্ছে যদি উপর থেকে নিচে যায় তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, সেক্ষেত্রে সি ডি এর থেকে সি এর পারমাণবিক ব্যাসার্ধ কম, এখানে সি এর ইলেকট্রন আসক্তির মান বেশি ডি এর থেকে, এটাই। রাইট, এটা কি বুঝছো সবাই এখন? তাহলে যারা ডি বলছিল তাদের কোনো যুক্তি আছে আর? স্যার ডি এর তো নিউক্লিয়াসের চার্জ বেশি, তাইলে আকর্ষণও তো বেশি হবে না? এই জায়গাতেই তোমাদেরকে শিখতে হবে আচ্ছাদন প্রভাবটা। আচ্ছা, আচ্ছাদন শব্দটার অর্থ কি বোঝাচ্ছে? ইংরেজি হচ্ছে স্যার ঢেকে রাখা। ঢেকে রাখা, ঠিকই তো, হ্যাঁ। শেল্ডিং, শিল্ড করা। আচ্ছা, ঢেকে রাখা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, গতদিন বুঝাচ্ছিলাম যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস আর এটা কি প্রথম শক্তি স্তরে মনে করে একটা ইলেকট্রন, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বলের মাঝখানে কোনো কি বাধা আছে? না। সরাসরি নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করে, এক্ষেত্রে কোনো কিছু এদের আকর্ষণ বলকে ঢেকে রাখে না। ঢেকে রাখে কি? না। তাহলে কোনো কিছু এদের আকর্ষণ বলকে ঢেকে রাখে না, তার মানে কি এর আচ্ছাদন প্রভাব নাই। আচ্ছাদন প্রভাব নেই। আবার যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে যাই, ধরো প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে একটা ইলেকট্রন। আচ্ছা, তাহলে প্রথম শক্তি স্তরে 2টো ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে একটা ইলেকট্রন। ওকে, আচ্ছা, তাহলে নিউক্লিয়াস আর এই যে যুগ্ম স্তরের ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বল, আকর্ষণ বল কম হবে না বেশি হবে? এক্ষেত্রে নিউক্লিয়াসের যদিও প্রোটন সংখ্যা বেশি, কম হবে না, কারণ তাহলে এখানে এখানে তো প্রথম শক্তি স্তরটা আছে। মাঝখানে একটা শক্তি স্তর আছে, কিন্তু একটা ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর আছে, ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর আছে। এই ইলেকট্রন পূর্ণ মাঝের শক্তি স্তর গুলো নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের আকর্ষণ বলকে হ্রাস করে দেয় বা ঢেকে রাখে। এই যে বিষয়টাকেই বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব। তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল অন্তর্বর্তী ইলেকট্রন পূর্ণ শক্তি স্তরের কারণে হ্রাস পায়। এই বিষয়কেই বলা হয় কি আচ্ছাদন প্রভাব। লিখে নাও, আচ্ছাদন প্রভাব লিখে নাও, এটা দিয়ে আজকে শেষ করব। তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াস ও
বহিস্থ বলতে কি? যুগ্মীয় স্তর। আমরা বহিস্থ শব্দ ইউজ করি। বহিস্থ স্তরের ইলেকট্রন এর মধ্যকার আকর্ষণ বল অন্তর্বর্তী বা মধ্যবর্তী বা ভিতরের ইলেকট্রন পূর্ণ শক্তি স্তরের কারণে হ্রাস পায়। হ্রাস পাওয়ার এই বিষয়টাকে কি বলা হয়? হ্রাস পাওয়ার আচ্ছা বিষয়কে আচ্ছাদন প্রভাব বলে। কি প্রভাব বলে? আচ্ছাদন প্রভাব বলে। ওকে, আচ্ছা এখন দেখো ওই যে হাইড্রোজেনের মধ্যে কি ছিল না? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কোনো অন্তর্বর্তী ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর নাই, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কি আছে? এটা মনে করো বহিস্থ শক্তি স্তর আর এটা নিউক্লিয়াস, এদের মাঝখানে কি আছে? ইলেকট্রন পূর্ণ আরেকটা শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর, দুইটা ইলেকট্রন আছে। তাহলে এই শক্তি স্তরের কারণে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কমে যায়। তাহলে কমে যাওয়ার এই বিষয়টাকেই বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব। এটা কি বুঝছো এখন? জি স্যার। তাহলে উপর থেকে নিচের দিকে শক্তি স্তর বাড়তেই থাকে না? তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হবে? যুগ্মীয় স্তর আর এটা নিউক্লিয়াস, মাঝখানে কয়টা ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর আছে? দুইটা, একটা আবার কি আরেকটা। তাহলে এরকম মাঝখানে ইলেকট্রন পূর্ণ শক্তি স্তর যত বাড়বে ওই মৌলের আচ্ছাদন প্রভাবও কি তত বাড়বে। তাহলে এবার নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের এই ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলটা কি হবে? ভিতরে দুইটা শক্তি স্তরের কারণে হ্রাস পাবে, এই দুটার দ্বারা। তাহলে এরা আচ্ছাদন প্রভাবে ভূমিকা রাখবে। তাহলে মাঝখানে এইরকম শক্তি স্তর সংখ্যা যত বাড়বে আচ্ছাদন প্রভাব তত বাড়বে। তাহলে উপর থেকে নিচের দিকে যতই যাওয়া যায় ভিতরে অন্তর্বর্তী শক্তি স্তর সংখ্যা বাড়তেই থাকে না? জি স্যার। তাহলে আচ্ছাদন প্রভাবও বাড়বে। এ কারণে যদিও উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়তেছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়লেও আচ্ছাদন প্রভাব বাড়ার কারণে এই নিউক্লিয়াসের আকর্ষণটা কি হ্রাস পায়। তাহলে যদিও প্রোটন সংখ্যা বাড়তেছে, তাহলে সোডিয়াম মনে করো হাইড্রোজেনে একটা প্রোটন আছে, হাইড্রোজেনে আছে একটা প্রোটন, লিথিয়ামে আছে তিনটা প্রোটন, আর সোডিয়ামে আছে 11টা প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা বাড়লেও আচ্ছাদন প্রভাবের কারণে এই নিউক্লিয়াস এবং বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণটা কি হ্রাস পাচ্ছে। এখন বুঝছো কার আকার বড় হবে? জি স্যার। তো সে অনুযায়ী আমি যেটা বলছিলাম ওটা ঠিক আছে না? মানে যদিও ঠিক অর্ধেক আছে, কিন্তু যে হয়েছিল। বলছে ডি, তাহলে এ বি সি আর ডি এর মধ্যে বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কমে। তাহলে এদের মধ্যে পারমাণবিক আকার সবচেয়ে ছোট কার? সি এর সবচেয়ে ছোট। তাহলে সি এর সবচেয়ে ছোট মানে কি? সি এর কি বলছিলাম? ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এগুলো বেশি হবে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তো কি আকার বাড়ে, আকার বাড়লে কি হয়? ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এগুলা কমে। বোঝা গেছে এখন? আমি যদি বি এবং ডি এর হিসাবটা ধরি তাহলে তো চেঞ্জ হয়ে যাবে না। তাহলে শোনো, এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি?
তাহলে এ গ্রেটার দেন বি। আচ্ছা, আর এ আর সি এর মধ্যে কার ইলেকট্রনের শক্তি বেশি? সি। তাহলে এ লেস দেন হয়ে গেছে আবার সি, তাহলে বিটাও অবশ্যই লেস দেন সি হয়ে যাবে না? জি স্যার। আর এখানে বি আর ডি এর মধ্যে কার ইলেকট্রনের শক্তি বেশি? ডি। ডি। আর সি আর ডি এর মধ্যে আবার সি এর, আর ওই C, জন্য সি বলছিলাম। তাহলে এই জন্য সিটা সবচেয়ে বেশি ইলেকট্রনের শক্তি। বুঝছি বুঝা গেছে? জি স্যার। তাহলে কারো সমস্যা আছে আর? না স্যার। ওকে, তাহলে না, আজকে এই স্যার। পর্যন্তই থাক। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা পরের বিষয়গুলো